আসসালামু আলাইকুম। সাধারণ ঘেরা সবুজ প্রকৃতির অপার সম্ভাবনা শহর শ্রীমঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চায়ের জনপদের বিশেষ আয়োজন জনপদের সংলাপ অনুষ্ঠানে। সাথে থাকছি আমি তানজিনা ইসলাম তাকি। এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, নাগরিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের প্রত্যাশার কথা। আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি একজন কৃষিবিদ, সফল উদ্যোক্তা এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিচ্ছবি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কৃষিবিদ মুহিত আশিক চিশতি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে জনপদের সংলাপ অনুষ্ঠানে স্বাগত। জি ধন্যবাদ। আচ্ছা, আপনি তো একাধারে কৃষিবিদ এবং সফল তরুণ উদ্যোক্তা। এই দুটি পরিচয় একসাথে বহন করা আসলে এত সহজ নয়। আপনার এই দুটি পরিচয় একসাথে বহন করার শুরুর দিকটা কেমন ছিল? দেখুন, এটা মনে হয় যে অনেকটা বিষয় যে কঠিন হয়, কিন্তু এটা কি আপনি করতে পারলে এটা সহজ হবে আর কি, যদি কাজটা আপনার শখের এবং ভালোবাসার কাজ হয় আর কি। যেমন ছোট দিয়ে আমার কৃষির দিকে একটু আগ্রহ বেশি ছিল, তো এইটাকে আমি পরে দেখলাম যে ব্যবসাতে বা কমার্শিয়ালাইজেশন আমি নেই। তো এরপরে যেহেতু এটা ক্রমান্বয়ে একটার পর একটা হয়েছে আর কি, তো এটা আর কি সহজে করা গেছে আর কি, আমার বহন করে তেমন সমস্যা ফিল করছি না। আপনার শুরুটা কি দিয়েছিল আসলে? শুরুটা হয়েছিল আর কি, যে ধরেন ছোট থাকতে আমি একটু ছাগল বা মুরগি যে পালতাম, বা ছোট পরিসরে একটু গরু পালতাম। তো সেটারই আমি পরে দেখলাম যে আমি আবার দেখা যেত যে স্কুল কলেজ জীবনে আর কি, ছাত্র জীবনে যেটা যে অনেকেই তো টিউশনি করে, বা ছাত্র তো মানে টিউশনি করে তার ইটা করে। তো আমি আবার তখন দেখতাম যে একটু ছাগল পালতাম বা মুরগি পালতাম, হাঁস পালতাম, তো সেটা আবার ডিম বিক্রি করতাম। ঈদের সময় একটা দুইটা ছাগল বিক্রি করতাম, মানে জাস্ট ওই যে ছাত্রত্ব জীবনে যে টিউশনিটা পার্ট টাইম, এইটা আমার ছিল যে ডিম বিক্রি বা ছাগল বিক্রি পার্ট টাইম। তো এইটাই আমি পরে শিক্ষা জীবন শেষে দেখলাম যে ব্যবসা হিসেবে রূপান্তর হলো আর কি, উদ্যোক্তা হলাম। বুঝতে পেরেছে। আচ্ছা, জাতীয় পর্যায়ে তো আপনার অনেক পুরস্কার বা স্বীকৃতি রয়েছে। জি। আর এই অর্জনগুলোর পিছনে আপনার অনুপ্রেরণা কি ছিল? জাতীয় পর্যায়ে আমার পুরস্কার যেরকম অতীশ দীপঙ্কর কৃষি উদ্যোক্তা অ্যাওয়ার্ড, তারপর আমি সরকারি ভাবে বিভিন্ন, যেরকম সিটি কর্পোরেশন নেদারল্যান্ডের আয়োজনে একটা অনুষ্ঠান ছিল, তারপর বিভিন্ন কর্মশালা, সেই জায়গায় সুযোগ পাইছি, এবং টানা 2বার আমি মৌলভীবাজার জেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার স্বীকৃত প্রাপ্ত খামারি হয়েছি। তো এই জায়গায় অনুপ্রেরণা বলতে তো আমার প্রথমেই মা বাবার বলার চেয়ে আমার দাদার থেকেই আমি বলবো, যেহেতু আমি সবসময় শুনতাম যে আমার দাদা অনেক ভালো কৃষক ছিল। তো সেটা ভাবতে দ্বারা আসছে যে আমি কৃষিতে ভালো করতে পারছি, এবং আমি ধন্যবাদ দিব আমার সমালোচকদের, কারণ তারা আমাকে সবসময় একটু হাসি ঠাট্টা সমালোচনা করতো যে আমি কৃষিতে কাজ করতাম বিধায়। তো সেই সমালোচনাদের আমি কড়া জবাব হিসাবে আমি এই সফলতা মনে করি যে আমি পেয়েছি, তাদের একমাত্র সমালোচনার জন্য। চমৎকার। বর্তমান সময়ে তরুণরা কৃষিখাত বা অ্যাগ্রো বিজনেসে আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে তরুণদের কৃষি খাতে কতটা সম্ভাবনা দেখছেন আপনি? জি, বর্তমানে বাড়তেছে চাকরির বদলে, এটা ঠিক। আমারও যেরকম অনেক ট্রেনিং করানো হয়েছে, যেমন 100-র উপরে উদ্যোক্তাকে আমার ট্রেনিং দেওয়া হয়েছে আর কি। তো এটা সম্ভাবনাময় আমি দেখতেছি যে দেশের যুব সমাজ তো অন্যান্য কাজে বা বিদেশমুখী না হয়ে দেশের জন্য করতেছে, এইটা বেটার। তবে আমি মনে করি তাদের আরো ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। আর ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সেই ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য? যে এখন পর্যন্ত আমার 100-র উপরে বিভিন্ন ট্রেনিং আমি দিয়েছি, অনেকেই আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে তারা সফল। এমনও যেরকম আমার অনেক কৃষি ক্ষেত্রে অনেক আমার স্টেপ বা আমার ফর্মুলা অনেকেই আগে একটু প্রশ্ন করতো আর কি, মানে তারা সন্দেহের ভিতরে ছিল, কিন্তু আজকে এমন অনেক উদাহরণ আমি দিতে পারি, তারা আজকে আমার ফর্মুলা নিয়ে বা আমার প্রসেসে অনেকেই আর কি তারা ভালো ইনকাম করছে আর কি, তারা তাদের আত্মকর্মসংস্থান হয়েছে। তো আমি আমার সাধ্য অনুযায়ী প্রায় অনেকেই ট্রেনিং নিচ্ছে, আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, এবং তারা উপকৃত হচ্ছে। মাঠ পর্যায়ে কাজ করতে তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আপনি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? আমার তো খামারে প্র্যাকটিক্যালি শুরু করা 2007 সাল দিয়ে, কমার্স মানে ব্যবসায়িক ভাবে গেলে। তো এইটাতে যেরকম একটা সমস্যা যে
তারা অনেকেই বলে যে আমি এত শিক্ষিত হয়ে ভালো কোনো পদে না গিয়ে আমি গরু বেচতেছি বা খামার করতেছি, এটা এক ধরনের একটা গ্রহণযোগ্যতার অভাব নিয়ে এটা একটু আমি আহ, সমস্যা একটা ফিল করি। আবার চ্যালেঞ্জ যে যেরকম একটু অবকাঠামো, কৃষি অবকাঠামো এতটা এখনো আপডেট হয় নাই। বিদেশে যেরকম এখনো কৃষি নিয়ে অবকাঠামো বা গ্রহণযোগ্যতা আপডেট হয়েছে, দেশের এখনো একটু মামলার আমলে পড়ে রয়েছে, এটা একটা সমস্যা। আর হচ্ছে গিয়ে আমাদের কৃষি সেক্টরের যারা অফিসিয়াল লেভেলের লোক আছে, মানে সরকারি ভাবে যারা নিয়োগ হয়, তাদেরও আর একটু আপডেট বা করা উচিত আর কি। তারা কিছুটা একটু স্বৈরতন্ত্র ভাবে বা একটু কাজ করে, তো এইটা একটা সমস্যা আর কি। আচ্ছা, মানুষের দৃষ্টিভঙ্গি বলতে মানুষ বলতে চায় উচ্চশিক্ষিত হয়ে কৃষি কাজ কেন করছে, এই ধরনের দৃষ্টিভঙ্গি পাল্টাতে আপনি কি বলতে চান? এই ধরনের দৃষ্টিভঙ্গিতে মূলত আমি আমার কাজ দিয়ে আমি এটা বুঝাই যে যেরকম আমি যে বলি যে দেশের এখন জনসংখ্যা বৃদ্ধি পাইছে, তো চাহিদাটাও বৃদ্ধি পাইছে আর কি। তো আমরা শিক্ষিত সমাজ আজকে এই পথে আসছি বলেই দেখা গেল যে নিরাপদ কৃষি পণ্য তারা পাচ্ছে, এবং কিভাবে অল্প জায়গায় তারা উৎপাদনটাও মানে চাহিদার সাথেও যোগানটা কিভাবে সামঞ্জস্য হচ্ছে, এটা আমরা শিক্ষিত সমাজ বা আমরা আসছি বলেই তারা সম্ভব হচ্ছে। তো এটা আমি তাদেরকে এইভাবে বুঝাচ্ছি, আবার কাজের মাধ্যমেও অনেকেই বুঝতেছে আর কি। আচ্ছা, কম দামে দুধ, ডিম, মাংস কিভাবে পেতে পারে? অনেকে বলে মানে খামারিরা আসার পর সিন্ডিকেটের কারণে দামটা বেড়ে যায়। এ সম্পর্কে আপনার মতামত কি? যেই জায়গায় দেখুন, যারা বলে যে সিন্ডিকেটের কারণে দাম বাড়ে, আমরা বলি যে তারা নিজেরাই একটা সিন্ডিকেট। কারণ দেশের সহ বাংলাদেশ সহ সারা বিশ্বেরই জনসংখ্যা বাড়তেছে, আমরা খামারিরা আসছি বলেই যে এটা চাহিদার সাথে উৎপাদনটা সামঞ্জস্য হয় তারা পাইতেছে, আর এটা তাদের একটা ভুল ধারণা। কারণ দেশের এমন গো খাদ্যের দাম বাড়ছে, গো খাবারের ভেজাল হচ্ছে, এবং তারও বিভিন্ন অনুষঙ্গ করে একটা উৎপাদন খরচ হয় আর কি। তো আমি মনে করি যেরকম মানব খাদ্য সরকার বিভিন্ন স্টেপ নেয়, যে ধরেন ভেজাল বিরোধী অভিযান বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অভিযান, তো এই যে গো খাবারের এটাও বাড়া, এটাও একটি অভিযান করার দরকার। আমি একটা সামান্য উদাহরণ দিতে চাই, যে আমি যখন খামার শুরু করছিলাম, একটা ধানের কুড়া 7-8 টাকায় কেজি কিনা হইতো, সেটা এখন হচ্ছে 17 টাকা। তারপর গমের ভুসি আগে 17 টাকা ছিল, এইটা তো প্রায় এখন 50-60 টাকার উপরে আর কি। তো আমি মনে করি যে এই একটা ভোক্তা পর্যায়ে আমরাও চাই যে ভোক্তা পর্যায়ে ভালো মানের ন্যায্য দামের দুধ, গোস্ত এবং অন্যান্য প্রোডাক্ট পৌঁছাক। তো কিন্তু এটা যে আমার উৎপাদন খরচ বা যেটা কালেকশন করতে হয়, মানে খাবারের সিন্ডিকেটের কারণে মূলত এই প্রভাবটা পড়ে আর কি। তো আমরা বলতে চাই যে খামারিরা বা এই উদ্যোক্তারা আছে দেখেই এই খাবার সংকটটা মোকাবেলা করা যাচ্ছে। বুঝতে পেরেছি। বর্তমানে আপনার নেতৃত্বে এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে। আপনার কি ভবিষ্যতে পরিকল্পনা আছে এই ধরনের নেতৃত্বে যুক্ত হওয়ার? আপনি দেখুন, এটা তো বলা যায় সময়ের দাবি এবং জনগণের চাহিদা আর কি। কারণ যেহেতু আমার বাবা এবং আমার মরহুম চাচা, আমার মরহুম দাদা এরাও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তো এটা যেহেতু আমার ফ্যামিলিগত ভাবে রাজনৈতিক ফ্যামিলির ছেলে, আর তাদের সাথে আমার বিভিন্ন জনসেবামূলক কাজ বা এগুলো করাই লাগে আর কি। তো ভবিষ্যতে আমার জনগণের চাহিদা এবং সময়ের দাবি বলবে আর কি, যে তাদের প্রয়োজন হলে আমরা আসবো আর কি। আচ্ছা, আপনি নিজেকে ভবিষ্যৎ রাজনীতিতে কতটা সক্রিয় দেখতে চান? এখন আমার মনে হয় ভবিষ্যতের চেয়ে আমি বোধহয় অলরেডি সক্রিয় আছি, এমনি হলে ভালো হতো বললে। কারণ আমি অলরেডি, যে আপনারা জানেন যে আমার বাবা এই জায়গায় যেহেতু অনেকদিন ধরে রাজনীতি করছে অত্র আসনে, এবং আমার ছোট চাচাও সাবেক সফল চেয়ারম্যান ছিল কমলগঞ্জের উপজেলার, তো তার আমার ছোট চাচার 2টা নির্বাচন এবং আমার পিতার 4টা নির্বাচনে, প্রায় বলতে গেলে 6টা নির্বাচনে আমি সরাসরি কাজ করছি, এবং তাদের বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও আমি লিপ্ত ছিলাম। এবং আমি কমলগঞ্জের ছাত্রদল কমিটিতেও ছিলাম, পরে যুবদল কমিটিতেও আমি মানে আমার পদটা উন্নত হয় আর কি। তো এটা আগে থেকেই, তো যেহেতু বিভিন্ন রাজনৈতিক চড়াই উতরাই দেখে আসছি, তো আমি মোটামুটি আর কি আগে থেকে কিছুটা হলেও জড়িত আর কি, এর সাথে সক্রিয় আছি। মানে ভবিষ্যতে আপনার যে সক্রিয়তা ভবিষ্যতেও আমি হয়তো আরো বাড়াতে পারি আর কি সময়ের প্রয়োজনে। বুঝতে পেরেছি। আপনি যদি ভবিষ্যৎ জনসভায় যুক্ত হন, তাহলে কমলগঞ্জের জন্য আপনার ভীষণটা কি হবে?
যেমন আমার কমলগঞ্জের উন্নয়নের জন্য আমার অনেকগুলোই ভীষণ বা আমার ইচ্ছা আছে। যেরকম আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি, তো আমাদের দেশের অর্থনীতি কৃষির উপরে নির্ভরশীল। তো আমি চাই যে কমলগঞ্জের আমার কাজের মাধ্যমে কমলগঞ্জের কৃষি সেক্টরটাকে উন্নতি করা। তারপর অন্যান্য এর আনুষঙ্গিক যেরকম জলাধার, মৎস্য চাষ বা কৃষি এবং এর আশেপাশে যে অন্যান্য যেরকম মাদক নির্মূল, তারপর এলাকার অন্যান্য রাস্তাঘাট বা অন্যান্য যা যা সমস্যা আছে এটার জন্য আমি আর কি আমার মানে ইচ্ছা আছে, ভীষণ আছে যে এগুলো ডেভেলপ হওয়া। কিন্তু মেনলি যেহেতু আমাদের কৃষি সমাজটা পিছায় রয়েছে, তারপর মাদক বিরোধিতা, মাদকটা নির্মূল করা, রাস্তাঘাট উন্নয়ন, এবং এটা আর কি এইভাবে আমার স্বপ্ন আছে। কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আপনি হচ্ছেন সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে কিছু গুঞ্জন রয়েছে, এই বিষয়ে আপনার অবস্থান কি? যে বিষয় অবস্থান, এটা গুঞ্জন উঠছে বলতে আমি এটা মনে করি যে মানুষের চাহিদা আছে বা তারা ভালোবেসেই হয়তো বা গুঞ্জন করেছে। কারণ বিগত বিভিন্ন কর্মকাণ্ডতে দেখলে দেখা যাবে যে আমি ধরেন খেলোয়াড়দের বা তরুণদের মাদক দিয়ে দূরে রাখার জন্য, খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখার জন্য আমি জার্সি বা খেলাধুলার সরঞ্জাম দিয়েছি। তারপরে এইবারও বন্যা বা বিভিন্ন সমস্যায় আমি তাদের ঘর টর নির্মাণ, তারপর বিভিন্ন জায়গায় কৃষিতে অনেকেই অনেক বুদ্ধি টুদ্ধি নিয়েও তারা তাদের কর্মজীবন বা তাদের বেকারত্ব হ্রাস হয়েছে। এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আমি আমার যতটুকু সম্ভব আমি আমার সাধ্যমতো সাহায্য করেছি। আর থাকে মেয়র পদের এটার জন্য হয়তো বা এটা যদি মানুষজন আমাকে ভালোবাসে বলেই কিছুটা তাদের চাহিদা রয়েছে বা যেই পদে আমাকে দেখতে চায়। তারপরে যদি নির্বাচনের সময় তাদের জনদাবি উঠে এবং তাদের সমর্থন থাকে তাহলে আমি দাঁড়াতে পারি। আচ্ছা, জনগণের সমর্থনের উপরেই সবকিছু নির্ভর জি। করছে। নির্বাচন নিয়ে অনেক আলোচনা থাকলেও অনেকে এটাকে মনে করছে অপরিপক্ক সিদ্ধান্ত। আপনার কি মনে হয় এই মুহূর্তে কি আপনি নির্বাচনে যাওয়াটা কি সঠিক সিদ্ধান্ত? দেখুন, আমার গ্রহণযোগ্যতা বা আমার অভিজ্ঞতা আছে বলে এবং আমার যোগ্যতা বা কাজ আছে বলে সমালোচনা থাকতে পারে, হইতেই পারে আর কি। যে আলোচনা থাকলে সমালোচনা থাকা লাগবে। তো আলোচনা থাকলে সমালোচনা থাকে। তো আমার 2018 সালেরও আমার পিতা হাজী মুজিবুর রহমান চৌধুরী তার তারপরে সেকেন্ড লিড হিসেবে 18 দলীয় জোট আমাকে ধরছিল। এবারও নির্বাচনে তারা মনে করছিল যে আমার পিতার পরে সেকেন্ড লিড নেতা হিসেবে আমাকে তারা চিন্তা ভাবনা করেছিল। আর আমার তো কাজের পূর্ণ অভিজ্ঞতা আছেই। তো এইটাতে মনে করি যে আমার কাছে জনগণের কাছেও আমার যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং চাহিদা আছে। তো আমি এই সেই হিসাবে আমি কাজও করে যাচ্ছি আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে। তো এটা আমি মনে করি যে একটু সমালোচনা ছাড়া আমি এটাকে আর কিছু মনে করছি না আর কি। যে আমি যেহেতু অভিজ্ঞতা এবং কাজ করেছি বিধায়, জনগণের সাথে সম্পৃক্ত আছি বিধায় এটা একটা সমালোচনা হয়েছে। এইটা আমরাও ছাড়া আশা করছি আপনি আপনার কোয়ালিফিকেশন এবং জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবেন। কৃষিবিদ হিসেবে এবং সফল উদ্যোক্তা আপনি, কিন্তু একটা পৌরসভা পরিচালনা করা কঠিন ব্যাপার। প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়া সরাসরি নেতৃত্বে আসা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনি এখানে দেখুন, এটা অ্যাকচুয়ালি কাজটা যে কোনো কিছু করার জন্য মানে এটা ঠিক আছে আপনার প্রশ্ন, কিন্তু এখানে দেখুন যে আমি আগে যেহেতু কৃষি উদ্যোক্তা হিসেবে আমার বিভিন্ন সরকারি প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো সেইখানে আমার কিছু প্রশাসনিক কাজ কিভাবে হয় বা না হয় আমার একটু অভিজ্ঞতা আছে। সেকেন্ড কি বিষয়, আমাদের এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা আমাকে সবসময় তাদের স্নেহভাজন অনুজ হিসেবে আমাকে সবসময় বিভিন্ন পরামর্শ এবং সাহায্য দিয়ে থাকে। এবং থার্ডলি বিষয়, আমি জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং তাদের দোয়া আমার সাথে সবসময় আছে আর কি। তো সেই হিসেবে আমি এতটা ভীত না। আমি উদাহরণ যেটা আমি আপনাকে একটু বলতে চাই, যে আমি উদাহরণ যেটা টানতে চাই, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি টানা 3বারের প্রধানমন্ত্রী এবং প্রথমবার নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু তিনি কিন্তু সফল ছিলেন। এবং আমার সহ আমাদের তরুণদের আইডল জনাব তারেক রহমান, তিনি প্রথমবারই প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রায় 2.5-3 মাস হয়ে গেছেন তিনি কিন্তু সফলভাবে দেশ পরিচালনা করছেন আর কি। তো আমি মনে করি যে কোনো কিছুতে ভয় না পেয়ে, ভীত না হয়ে কাজ আগে বেড়ে গেলে, যেহেতু আমি তো জনগণের স্বার্থে আমি কাজটা করবো আর কি। তো সেই হিসেবে আমি এটা নিয়ে এতটা টেনশন বা ভয় কাজ করছে না আমার জন্য। আপনার বাবা একজন সংসদ সদস্য,
অনেকেই মনে করছে আপনার সুযোগের বড় অংশ এসেছে পরিবারের প্রভাব থেকে। আপনার কি মনে হয়? আপনি কি নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পেরেছেন? দেখুন আপু, আমি এইটার অ্যান্সারটা একটু দুইটা পয়েন্টে আমি দিতে চাই। যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে, আমি কিন্তু কমলগঞ্জ এলাকায় কৃষি নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি। তো কৃষি কাজের কারণে আমার রুট লেভেলে সম্পৃক্ততা আমার আছে। তো এটা একটা আলাদা পরিচয়। আর দ্বিতীয় হচ্ছে যে আমার বাবা এবং আমার সাবেক চেয়ারম্যান ছোট চাচা আর কি, তো তারা বিভিন্ন রাজনৈতিক ভাবে হেনস্থা বা অন্যান্য সমস্যার কারণে হয়তো বা এলাকায় অনুপস্থিতি থাকার কারণে তাদের অনুপস্থিতিতেও আমার বিভিন্ন কাজ করা লাগছে আর কি। তো এইটা ডোর টু ডোর কাজ করাতে আমার এই দুই পরিপ্রেক্ষিতে আমার কিছুটা গ্রহণযোগ্যতা এবং আহ, পরিচিতিটা কিছুটা আছে আর কি। তো এটা অ্যাকচুয়ালি বাবা মার পরিচয় তো বাইরে কেউই যেতে পারে না আর কি। তো তারপরেও আমি তাদের পরিচয় ব্যতি রেখেও আমি ওইভাবে আর কি আমার কিছুটা গ্রহণযোগ্য এবং পরিচিতি আমি মনে করি বানাইতে পারছি আর কি। আচ্ছা, এবার আসি ভিন্ন প্রশ্নে। আপনি কিভাবে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রাখতে চান? না তো এটাও আমার যেহেতু এখানে একটু এক্সপিরিয়েন্স আছে আমার বলা যেতে পারে। আমার যেহেতু আমি কৃষি কাজের সাথে এবং অনেক ট্রেনিং প্রাপ্ত আর কি। তো আমি সবসময় আমার উন্নয়ন পরিকল্পনা করি আমি আমার এলাকার জন্য পরিবেশ বান্ধব হিসেবেই। যে আমি বিভিন্ন গাছ বা গাছ লাগানোর জন্য অনেকে আমি উদ্বুদ্ধ করি, গাছও লাগাই। তো আমি তো মনে করি যে আমার এই পরিবেশ বান্ধব বিভিন্ন পরিকল্পনা আমার রয়েছে এবং আমি অলরেডি বিভিন্ন ভাবে এগুলা করতেছি আর কি। তো আমি এলাকার জন্য এটা পরীক্ষিত আর কি। আচ্ছা, এবার আসি একটু ভিন্ন প্রশ্নে। আপনি কিভাবে পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করবেন? তারপর আমি এখানে বিভিন্ন কর্মকাণ্ড আমি অলরেডি এলাকায় পরিবেশ বান্ধব হিসেবে কাজ করে যাচ্ছি আর কি। অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের সবুজায়ন বনায়ন করছে আর কি, বা তাদের কর্ম কর্ম পরিবেশে বিভিন্ন ধরনের গাছপালা বা যেগুলো একটু অযথা স্থান করে রয়েছে তারা বিভিন্ন গাছপালা লাগাচ্ছে। আবার অনেকে আমি ওই যে গ্যাসের উপরে চাপ কমাতে বায়োগ্যাস প্লান্টের পরামর্শ দিচ্ছি, আমার খামারেও এটা আছে। অনেকে বায়োগ্যাস প্ল্যান্ট ওই যে গরু ছাগল হাঁস মুরগির বিষ্ঠাটা দিয়ে একটা গ্যাস উৎপন্ন করে, যেটা নিরাপদ জ্বালানি, অনেকে এটা ব্যবহার করছে। তো তাদের যেরকম সাশ্রয়ী হচ্ছে, এলপিজির দামটা এখন অনেক বেড়েছে, গ্যাসের দাম, তো সেটা তাদের সাশ্রয়ী হচ্ছে, পরিবেশ বান্ধব হচ্ছে আর কি। আবার বিদ্যুৎ প্ল্যান্টে বিদ্যুতের উপর একটু নির্ভরশীলতা কমে অনেকে এখন সৌর বিদ্যুৎ করছে আর কি, যেটা আমি অনেকে আমার খামারেও কিছুটা ইউজ করেছিলাম। আবার অনেকে এমনি এইভাবে পরামর্শ দিয়েছি। তো এই হিসাবে সবুজ যার মাধ্যমে আমি অনেকে পরামর্শ নিয়ে বা আমি কাজ করে অনেকে এটা উপকার ভোগী এরকম পাচ্ছে আর কি। তো এইভাবে আমি বিভিন্ন ভাবে কর্ম পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছি। তরুণরা আপনাকে এখন অনুপ্রেরণা মনে করছে। তরুণদের জন্য আপনার কি বার্তা আছে? আমি তরুণদের প্রথমে অনুরোধ করবো আর কি, যে মাদক থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন এবং নিজের এবং পরিবারের দিকে আপনারা খেয়াল রাখুন। তারপরে অবসর সময় আপনারা খেলাধুলা করুন, পড়ালেখা করুন, জ্ঞান আহরণ করুন। এবং যারা বেকার রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা প্রপার নলেজ এবং ট্রেনিং গেইন করে আপনারা উদ্যোক্তা হন, কৃষি উদ্যোক্তা হন। এতে যেরকম কয়েকজনের বেকারত্ব হ্রাস পাবে, চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশ বিভিন্ন সেক্টরে এগিয়ে যাবে আর কি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। না, আপনাকেও ধন্যবাদ। আবার আমি ধন্যবাদ দিতে চাই চায়ের জনপদ চ্যানেলকেও, যেরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমিও ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনার জন্য শুভকামনা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কৃষিবিদ মুহিত আশিক চিশতি। তিনি একজন সফল উদ্যোক্তা এবং সম্ভাবনাময় তরুণ রাজনীতিবিদ। তার জন্য রয়েছে অনেক শুভকামনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সঙ্গে থাকুন জনপদের সংলাপের সাথে।